দক্ষিণ এশিয়ায় আবারও শুরু হয়েছে সামরিক শক্তি প্রদর্শনের নতুন অধ্যায়। পাকিস্তান খুব শীঘ্রই ফাতে-5 মিসাইলের পরীক্ষা চালাতে হয়েছে। পরীক্ষার পর এই মিসাইলকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান আর্মির রকেট ফোর্সে অন্তর্ভুক্ত করা হবে। পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা ফাতে-5কে ভারতের জন্য একটি বড় হুমকি হিসেবে বর্ণনা করছেন। তাদের দাবি, এই মিসাইল স্টেলথ প্রযুক্তি সজ্জিত, যার ফলে ভারতীয় এয়ার ডিফেন্স র্যাডারের পক্ষে এটি শনাক্ত করা কঠিন। তারা আরও বলেছে যে উন্নত গাইডেন্স মিসাইল এবং বিশেষ প্রযুক্তির সাহায্যে এই মিসাইল অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের দাবি, ফাতে-5 মূলত ভারতের ভেতরে উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্যই তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এটা কি সত্যিই ভারতের জন্য বড় হুমকি, নাকি এটা কৌশলগত প্রচার? এই বিশ্লেষণে আমরা খুঁটিয়ে দেখব ফাতে-5 কি, এই ক্ষমতা কতটা, আর ভারতের ওপর এর বাস্তব প্রভাব ঠিক কি হতে পারে। ফাতে-5 হলো পাকিস্তানের তৈরি একটা মধ্যপাল্লার গাইডেড রকেট মিসাইল। এর মূল বৈশিষ্ট্য কি? রেঞ্জ হচ্ছে প্রায় 1000 কিলোমিটার, ওয়ারহেড 400 কেজির মতো, গাইডেন্স উন্নত নেভিগেশন সিস্টেম, দাবি স্টেলথ প্রযুক্তি। এই মিসাইল আসলে পাকিস্তানের ফাতা সিরিজের অংশ, যেখানে আগেই রয়েছে ফাতা-1 140 কিলোমিটার, ফাতা-2 400 কিলোমিটার, ফাতা-4 750 কিলোমিটার। অর্থাৎ ধাপে ধাপে রেঞ্জ বাড়িয়ে এখন তারা 1000 কিলোমিটারের দিকে গিয়েছে। 1000 কিলোমিটার রেঞ্জের মানে কি? সহজ করে বললে, সীমান্ত থেকে অনেক দূরের শহরে লক্ষ্যবস্তু হতে পারে। শুধু সীমান্ত অঞ্চল নয়, আভ্যন্তরীণ শহরও ঝুঁকিতে রয়েছে। এই রেঞ্জ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। তবে বাস্তবে সবকিছু নির্ভর করে লঞ্চ পজিশনের উপরে। রিপোর্ট অনুযায়ী এই মিসাইলের আওতায় ভারত আসতে পারে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ শহর, জম্মু কাশ্মীরের শ্রীনগর, কার্গিল, দ্রাস, এছাড়া পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা, জলন্ধর, চণ্ডীগড়, রাজস্থানের জয়সালমের, বারমের, জয়পুর, গুজরাটের কচ্ছ অঞ্চল, উত্তরপ্রদেশের আগ্রা, দিল্লি, এনসিআরের কিছু অংশ এবং উত্তর পশ্চিম ভারতের বড় অংশ এই রেঞ্জের মধ্যে পড়ে। পাকিস্তানের দাবি, ফাতা-5 স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে, ফলে এটি র্যাডারে ধরা কঠিন। কিন্তু এখানে কিছু প্রশ্ন রয়েছে। প্রথম হচ্ছে, স্টেলথ মানে কি? স্টেলথ মানে পুরোপুরি অদৃশ্য নয়, বরং কম র্যাডার সিগনেচার শনাক্ত করতে দেরি। 2 নম্বর হচ্ছে, বাস্তবে কতটা কার্যকর? বিশেষজ্ঞরা বলছেন সম্পূর্ণ অদৃশ্য হওয়া সম্ভব নয়, আধুনিক র্যাডার অনেক উন্নত। 3 নম্বর, কম উচ্চতায় উড়ান। এই মিসাইল নাকি নিচু দিয়ে উড়ে যায়, যাকে বলে লো অল্টিটিউড ফ্লাইট। এর ফলে র্যাডার এড়িয়ে যেতে পারে, শেষ মুহূর্তে ধরা পড়ে। ভারতের প্রতিরক্ষা ঠিক কতটা প্রস্তুত এক্ষেত্রে? ভারতের কাছে রয়েছে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ সিস্টেম যেগুলি রয়েছে সেগুলি হলো S-400 আকাশ মিসাইল সিস্টেম, ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স। আর এই সিস্টেমগুলো দূর থেকে শনাক্ত করতে পারে, মাঝপথে ধ্বংস করতে পারে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মিসাইল কোথা থেকে ছোড়া হচ্ছে। যদি সীমান্তের কাছে ছোড়া হয় তাহলে সহজেই শনাক্ত করা যায়, আগে থেকে ধ্বংস করা সম্ভব। যদি দূরে ছোড়া হয় তাহলে শনাক্ত করা কঠিন, কিন্তু রেঞ্জ কমে যাবে। অর্থাৎ পাকিস্তানের জন্য এটি সহজ সমীকরণ নয়। এই ঘোষণার একটি বড় দিক হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এই উদ্দেশ্যে ভয় তৈরি করা, প্রতিপক্ষকে চাপ দেওয়া, নিজের শক্তি দেখানো। অনেক সময় এই ধরনের অস্ত্র বাস্তবের চেয়ে বেশি প্রচারের অংশ। দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য খুবই সূক্ষ্ম। ভারত এবং পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর, উন্নত অস্ত্রভাণ্ডার রয়েছে। ফাতা-5 এই ভারসাম্যে কিছু পরিবর্তন আনতে পারে, তবে পুরো চিত্র বদলাবে না। আর এই ধরনের উন্নয়ন আন্তর্জাতিক মহলেও নজরে পড়ে, বিশেষ করে চীন, আমেরিকা, রাশিয়া। এই দেশগুলি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন। ফাতা-5 সম্ভবত জিপিএস গাইডেড ইনার্শিয়াল নেভিগেশন, টার্মিনাল গাইডেন্স, এগুলি মিলিয়ে নির্ভুলতা বাড়ে। আর এই মিসাইল দেখাচ্ছে যুদ্ধ এখন দ্রুত, নির্ভুল, প্রযুক্তি নির্ভর। সব দিক বিবেচনা করলে হুমকি আছে, কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। সীমাবদ্ধতার মধ্যে রয়েছে শনাক্তযোগ্য, প্রতিরোধযোগ্য। এই যে স্টেলথ প্রযুক্তি, সেটি পুরোপুরি প্রমাণিত হয়নি। ফাতে-5 মিসাইল নিঃসন্দেহে পাকিস্তানের জন্য একটি বড় প্রযুক্তিগত অগ্রগতি, কিন্তু এটাকে গেম চেঞ্জার বলা এখনই ঠিক হবে না। এটা যেমন সামরিক শক্তির অংশ, তেমনি কৌশলগত বার্তাও। ভারতের জন্য এটা সতর্ক বার্তা, কিন্তু আতঙ্কের কারণ নয়। সবচেয়ে বড় কথা, এই অঞ্চলের শান্তি বজায় রাখা এখন আগের থেকেও বেশি জরুরি, কারণ এই ধরনের অস্ত্র যত বাড়বে, ঝুঁকিও তত বাড়বে। আর সেই কারণেই এই গল্প শুধু একটি মিসাইলের নয়, এটি দক্ষিণ এশিয়ার
ভবিষ্যতের গল্প। সম্প্রতি কলকাতায় হামলা চালানোর হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। আর খোয়াজা আসিফের সেই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই প্রবল চর্চা শুরু হয়েছে। এবার পাক মন্ত্রী সেই বক্তব্যের জবাব দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এক সংবাদ সংস্থার প্রতিনিধির প্রশ্নের উত্তরে রাজনাথ বলেন, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই যে তারা যেন ভুলে না যায় যে ৪৫ বছর আগে ১৯৭১ সালে পাকিস্তান বাংলার দিকে কুদৃষ্টি দেওয়ার চেষ্টা করেছিল এবং পাকিস্তান দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এক ভাগ পাকিস্তান হয়ে রইল আর অন্য ভাগ হলো বাংলাদেশ। এবার যদি আমাদের বাংলার দিকে কুদৃষ্টি দেওয়ার চেষ্টা করা হয় তাহলে পরিণতি ভবিষ্যতে লেখা হবে এবং তা দেখা যাবে। এর প্রেক্ষিতে রাজনাথকে প্রশ্ন করা হয়, অভিষেক ব্যানার্জি বলছেন যে বিজেপি বা মোদীর শীর্ষ নেতারা কিছুই বলছে না। তখন রাজনাথ বলেন, আমি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, আমি কথা বলছি, এর চেয়ে বেশি আর কি বলা যায়? সবার কথা বলার প্রয়োজন নেই। কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন উস্কানিমূলক মন্তব্য করা উচিত হয়নি। ৫৫ বছর আগে তার ফল হয়েছিল যে পাকিস্তান দুভাগে বিভক্ত হয়ে গেছিল। এক ভাগ হয়েছিল পাকিস্তান আর অন্য ভাগ বাংলাদেশ। এবার যদি আমাদের বাংলার দিকে একইভাবে তাকানোর চেষ্টা করে তাহলে ঈশ্বরই জানেন যে কত টুকরো হবে। শুনুন কি বলেছেন। वैसे मैं कुछ बोलना नहीं चाहता हूं, लेकिन पाकिस्तान के डिफेंस मिनिस्टर ने जो स्टेटमेंट दिया उसके बारे में इतना ही कहना चाहूंगा कि उन्हें यह नहीं भूलना चाहिए कि आज 55 ईयर्स पहले 1971 में एक बार बंगाल की तरफ नजर उठाने की कोशिश पाकिस्तान ने की थी, तो पाकिस्तान के दो टुकड़े हो गए, एक पाकिस्तान रह गया, दूसरा बांग्लादेश बन गया। इस बार यदि हरकत यदि की गई हमारे बंगाल की तरफ नजर उठाने की, तो उसका क्या परिणाम होगा यह भविष्य के गर्भ में ही लिखा हुआ है और इसका पता चल जाएगा। सर, अभिषेक बनर्जी की तरफ से कहा गया कि भाजपा की तरफ से, बड़े नेताओं की तरफ से, मोदी जी की तरफ से कुछ बोला नहीं जा रहा है पाकिस्तान के स्टेटमेंट। अरे मैं देश का रक्षा मंत्री हूं, मैं बोल रहा हूं। अब इससे ज्यादा क्या हो सकता है? यह आवश्यक नहीं है कि हर व्यक्ति बोले, लेकिन इस तरीके का प्रोवोकेटिव स्टेटमेंट पाकिस्तान के डिफेंस मिनिस्टर के द्वारा नहीं दिया जाना चाहिए, क्योंकि एक बार इसका खामियाजा वो भुगत चुके हैं। आज के 55 ईयर्स एगो, यानी 55 वर्ष पहले, उसका परिणाम यह हुआ कि पाकिस्तान दो टुकड़ों में खंड खंड हो गया, एक पाकिस्तान बना और बांग्लादेश। और इस बार ऐसी ही हमारे बंगाल की तरफ नजर उठाकर देखने की कोशिश की तो कितने टुकड़े होंगे ये ऊपर वाला ही जानता है। ভারত এবং পাকিস্তানের সম্পর্কেরই টানাপোড়ে নতুন কিছু নয়, বারবার এমন ঘটনা ঘটেছে এবং এর আগেও দেখা গেছে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের একাধিক শহরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তার মধ্যে ছিল ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর মুম্বাই। আর এবারে কলকাতায় এসে পৌঁছয় পাকিস্তানি থ্রেট এবং তার যোগ্য জবাব দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।